দুই বাংলা শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের মাধ্যমে আজ আপনাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি নতুন বছরের শুরুতে। কারণ আজ আমাদের সঙ্গে স্টুডিওতে এমন একজন আছেন যিনি বাংলার মাটির ছেলে, কিন্তু গান গেয়ে সারা ভারতের মানুষের মন জয় করেছেন, হয়ে উঠেছেন বাংলার গর্ব। তিনি কে? নামটা আমি না বলে বরং শিল্পীকেই অনুরোধ করছি গানে গানেই প্রথম আলাপটা আপনাদের সঙ্গে সেরে ফেলতে। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। নমস্কার। ঠিক ধরেছেন, আজ আমাদের সঙ্গে আছেন শুভজিৎ চক্রবর্তী। এই কণ্ঠস্বর এখন আর না চেনার কোনো কারণই নেই। জাতীয় স্তরে সবচেয়ে বড় সঙ্গীত রিয়েলিটি শোয়ে দ্বিতীয় স্থানাধিকারী শুভজিৎ। শুভজিৎ, তোমাকে আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে স্বাগত জানানোর পাশাপাশি জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা আর তোমার সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর শুভ নববর্ষ সকলকে। আমার যারা শ্রোতা বন্ধুরা আছে সকলকে শুভ নববর্ষ, এবং তোমাকেও। খুব ভালো লাগছে আজকে মৈত্রীর এই সুন্দর একটা অনুষ্ঠানে এসে। অনেকগুলো কথা হবে, অনেক গানও শোনাবো আমি নিশ্চয়ই। খুব খুব আনন্দ পাচ্ছি। তার আগে একটু জেনে নিই, আকাশবাণী থেকে এই প্রথম? আকাশবাণীতেই প্রথম। বাহ, আকাশবাণী মৈত্রীর সুবাদে আসা হলো। একদম, এটা আমাদের দুই বাংলা শ্রোতা বন্ধুদের অন্যতম প্রাপ্তি। আচ্ছা শুভজিৎ, যেখান থেকে শুরু করব, ইতিমধ্যে সে প্রশ্নের উত্তর বহুবার তুমি দিয়ে ফেলেছ, তবু আবার প্রথমে সেই প্রশ্নটাই রাখছি যে এই সাফল্যকে কিভাবে দেখছো, মানে পরবর্তীকালে কিভাবে এগিয়ে যাবে, তোমার প্রতিক্রিয়া কি এই মুহূর্তে? প্রথমেই বলতে হয়, যেটা 6 মাসের মধ্যে যেই বিষয়টা মানে মধ্যে আমি ছিলাম, ইন্ডিয়ান আইডল একটা এত বড় মঞ্চ এবং পুরো ভারতবর্ষব্যাপী সব থেকে বড় একটা রিয়েলিটি শো, রিয়েলিটি টিভি শো। তো সেখানে একটা সেকেন্ড হওয়া, মানে ফার্স্ট রানার আপ হওয়াটা মানে আমার জন্য অনেক অনেক একটা বড় বিষয় এবং অনেক দায়িত্বের, যে আমাকে সেই জায়গাটা ধরে রাখতে হবে এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি এবং সকলের মন জয় করতে পারি। সেটাই আমার থাকবে, আরো সুন্দর গান শোনাতে পারি, নজরটা আমার ওই দিকেই থাকবে এবং আরো শিখে যেতে হবে, এইটুকুই আমার মাথায় আছে। এবং চাইবো যে সকলে যেরমভাবে আমার পাশে থেকেছেন, যেরমভাবে সাপোর্ট করে গেছেন, নিশ্চয়ই সেরমভাবেই করবেন এবং আরো উৎসাহ দেবেন, তাই যেন এরমভাবে এগিয়ে যেতে পারি। এর মধ্যে নিশ্চয়ই মিউজিক ইন্ডাস্ট্রির মানুষজন যোগাযোগ করতে শুরু করেছেন, আর তুমি যে ইতিমধ্যেই বেশ ব্যস্ত হয়ে পড়েছো, ব্যস্ততা অনেকখানি বেড়ে গেছে, সেটা আমরাও বুঝতে পেরেছি। পরবর্তী পদক্ষেপটা তুমি বললে, কিন্তু আমরা একটু আগামীর দিকে না গিয়ে একটু অতীতের দিকে পিছিয়ে যাই। খড়গপুরে মাটির বাড়ির দাওয়ায় তোমার সঙ্গীত শিক্ষক বাবার কাছে গান শেখা শুরু। একদম। মায়ের মুখে মুখেও গান শিখেছো। নিশ্চয়ই, হ্যাঁ। শুরুটা তো এভাবেই, তারপরে মাঝখানে অনেকগুলো বছর, তারপর তুমি গত বছরের মাঝামাঝি সময় চলে গেলে বম্বেতে এই রিয়েলিটি শো এর মঞ্চে। এই মাঝখানের বছরগুলোর এই জার্নিটা কিরকম ছিল? নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যেরকম ধরনের জার্নি হয়, সত্যি বলা যায় তখন দেখেছি যে নুন আনতে পান্তা ফুরো, যেরকম একটা মানে আমার পরিবারের অবস্থাটাই ওরম ছিল। কারণ আমার বাবা একজন মিউজিক টিচার, কিন্তু সেরম ভাবে একটা গ্রামের পরিবেশে মিউজিক টিচারদেরকে অতটা মানে সম্মানটা ওইভাবে দেওয়া হয় না। স্টুডেন্ট হয়তো সংখ্যা খুবই কম, অভিজ্ঞতা এবং যেই পারদর্শিতা আমার বাবার যতটা আছে সেটা হয়তো উনি দেখাতে পারেননি সেইভাবে। তো এবারে আমাকেও অনেক ধরনের কথা শুনতে হয়েছে যে বাবা এরম ভাবে একটা সঙ্গীতের মাধ্যমে অতটা করতে পারেনি, তো তুমি সেই দিকটাতেই আবার পা বাড়াচ্ছ, তো সেটা হয়তো একটুখানি ঝুঁকি হয়ে যেতে পারে তোমার জীবনে। আমি বললাম না, মিউজিক দিয়েও সত্যি নিজের লাইফে দাঁড়ানো যায়, এবং সেটাই প্রথম থেকে দেখেছি, এখনো পর্যন্ত ওটাই চালিয়ে যাচ্ছি। এবং বাবা বলেছিল হার মেনো না, চালিয়ে যাও এবং তোমার হবে, আমি দেখতে পাচ্ছি সেটা। আমরা তো দেখতেই পাচ্ছি কি হয়েছে। তোমার বাবাকে সম্মান জানাতে চাই, আমরা চাই আকাশবাণী মৈত্রী দুই বাংলা শ্রোতাদের তুমি তোমার বাবার নামটা বলো। আমার বাবার নাম কৃষ্ণদাস চক্রবর্তী। ক্লাসিক্যাল গান এবং নানা ধরনের গান, আধুনিক গান এবং বাংলার লোকসঙ্গীত ওনার কাছ থেকে আমার প্রথম শেখা। আমাদের একটা টিম ছিল লোকসঙ্গীতের, সেখান থেকে আমার লোকসঙ্গীতের প্রথম শিক্ষা পাওয়া। উনি সব ধরনের গানে পারদর্শী, গুণী শিল্পী খুবই। জায়গাটা হয়তো পাননি, কিন্তু তখন সুযোগ সুবিধা থাকলে হয়তো নিশ্চয়ই পেতেন।
অবশ্যই। তোমাদের তো নিজেদের একটা গানের দলও আছে, সেখানে তোমার মাও গান করেন, বাবা গান করেন, কৃষ্ণকলি বাউল সম্প্রদায়। অ্যাকচুয়ালি ওটা আমার যখন 10-12 বছর বয়স তখন ওই দলটা চালু করা হয়েছিল। লকডাউনের আগে ওটা বন্ধ করে দেওয়া হয়, কারণ একটা টাইমের পর ওই ধরনের লোকসঙ্গীতের দল তেমন একটা ভালোভাবে চলেনি, তাই ওটা বন্ধ করে দিতে হয়। এবং তারপরেই আমি এবং বাবা মা তিনজনেই ভাবলাম সংসার চলছে না এইভাবে, তো অন্য কিছু করা যেতে পারে। তো তখনই মাথায় এলো যে সব থেকে বেশি এখানে কি চলে না, পান। ভাবনাটা ওখান থেকেই এসেছিল যে পান এবং যাবতীয় যেসব জিনিসপত্র মানুষরা দৈনন্দিন জীবনে ইউজ করে, তো সেরকম ধরনেরই কিছু জিনিসপত্র যদি রাখা হয়, চকলেট, বিস্কিট, তো সেগুলো এমনিতেই বিক্রির ওটা থাকে। তো এবারে আমরা ভাবলাম যে না, ওইভাবেই চালু করা যেতে পারে। তো তখন থেকে চালু হয়েছিল এবং ওটাতেই সংসারটা চলেছে তখন। তো এইভাবে টিমটা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই গানের একটা ঝোঁক তো থাকেই, তো সেখান থেকেই ওটা চলছে। বাবা এখনো মাঝে মাঝে একটু কোনো একটা অনুষ্ঠানে যান, কিন্তু আমি ওই ধরনের অনুষ্ঠান এখন আর যাই না। কি মনে হয় এখনের শুভজিৎ চক্রবর্তীর দল এখন গেলে কৃষ্ণকলি বাউল সম্প্রদায়ের গান মানুষ নিশ্চয়ই শুনবেন? তখনও যতটা ভালোবাসা দিয়েছে আশা করছি এখনো ততটাই ভালোবাসা দেবেন। তখনও আমি শুভজিৎই ছিলাম এবং টিমটা আলাদা ছিল, কিন্তু সেই আমার গান সবাই শুনতো এবং ভালো লাগতো, সবার আশীর্বাদ করতো এসে এবং বলতো খুব ভালো, তুমি আরো উঁচু জায়গায় যাবে, আর এগিয়ে যাবে। সবাই আশীর্বাদ করেছেন, তাই এতদূর যেতে পেরেছি। তুমি তো হিন্দি গানের সঙ্গে বাংলার লোকগীতিকে পাঞ্চ করে ফিউশনের মতো করে প্রতিযোগিতার মঞ্চে গিয়ে একটা উদাহরণ তৈরি করেছো বলা যেতে পারে। তো এই যে একটা ইউনিক আইডিয়া, সেটা কি তোমার মাথাতেই এসেছিল না অন্য কারোর? আর কাজটা কিভাবে হতো? এত বড় জায়গায় গিয়ে গান গাইবো, শুধু গান না করে যদি আমি একটা ইউনিক কিছু করতে পারি। লোকসঙ্গীতের সাথে যুক্ত আছি, আমি লোকগীতি গাই। আগেও আমি অনেক রিয়েলিটি শো এতে দেখেছি যে কিছু এরম ভাবে অনেকে ফিউশন করে গাইছে। তো আমার মনে হলো যে এটা যদি আমি পুরো সিজন ধরে চালাতে পারি, কারণ তারা হয়তো 1-2 এপিসোড গিয়ে তারপরে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি এটা পুরো সিজন আমার সাথে রাখবো। আমার যে মাটির গান, সেটা আমি যত ধরনের হয় আমি তত ধরনের চেষ্টা করেছি শোনানোর। এবার হয়তো কিছু মিস করে গেছি, কিন্তু সেটা আমি চেষ্টা করেছি। আর এই আইডিয়াটা বলতে গেলে প্রথমে তো মানে একজনের নাম আমাকে নিতে হয়, সেটা হচ্ছে আমার খুবই কাছের মানুষ, তার নাম সুকন্যা। আমরা দুজনে ভেবেছিলাম যে দুজনেই আমরা গান করি এবং দুজনকেই হেল্প করার চেষ্টা করি এই সঙ্গীতের বিষয়ে। তার আর আমার চিন্তা ভাবনা এটা ছিল, এবং ওখানে গিয়ে যখন এইগুলো ফিউশনটা দেখা হলো, তখন আমি ওর কাছ থেকে অনেকটাই হেল্প পেতাম। আমি লোকসঙ্গীত গাই, কিন্তু এই হিন্দি গানের সাথে বিট ম্যাচ করানো, ভাব ম্যাচ করানো, তো এইগুলো একটুখানি মানে টেকনিক্যাল জিনিসপত্র আমার মাথাতে অতটা ভালোভাবে আসে না, ওর মাথাতে খুব ভালো আসে। মানে পুরোপুরি আমাকে সাপোর্ট করেছে, এবং তখন যতগুলো গান আমি গেয়েছি প্রতিটা গানেই ওর কন্ট্রিবিউশন আছে। তো আমি নিশ্চয়ই ওর নামটা আমার নেওয়া উচিত। মানে প্রতিযোগিতার মঞ্চে যে গানগুলো দর্শক শ্রোতা দেখেছেন, শুনেছেন, সেটা শুভজিৎ আর সুকন্যার যুগলবন্দি। হ্যাঁ, যুগলবন্দি। এই যে সর্বভারতীয় করা প্রতিযোগিতা, সেখানে গিয়ে সবচেয়ে বেশি অসুবিধে যদি বলি বা চ্যালেঞ্জ, সেটা কি ছিল? এটা তো একটা হিন্দি রিয়েলিটি শো, সেখানে আমার বাংলাটাকে বোঝানো, যে আমি কি ভাবটা বোঝাতে চাইছি। বাংলা লোকগীতি অনেক কঠিন মানে থাকে এবং মানে বলে অনেকগুলো স্তর হয়, যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, এরকম অনেক ধরনের টার্মস হয়। তো সেইগুলো যখন আমি কাউকে বোঝাতে যাচ্ছি, তাদের ভাষায় সেই ব্যাপারটা বোঝানো এবং আমার তরফ থেকে সেটা এক্সিকিউট করা, যে ওনারা বুঝে এবং ওটাকে অ্যাপ্রুভ করবেন, তো সেটা একটুখানি চাপের ছিল। এবং অফকোর্স জাজেসদের মন জয় করা, যে গানটা শুনে ওনাদের ভালো লাগবে, সেটাও ট্রাই করতাম। হিন্দি গান গাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি তুমি হিন্দিতে কথা বলাতেও বেশ স্বচ্ছন্দ। তো প্রথম দিকে কি ভাষা যোগাযোগের জন্য কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করেছিল? হিন্দিটা বিশেষ করে টেলিভিশনে দেখা, আমার মানে শোনা, কারণ আমি যত ধরনের হিন্দি মুভিজ, হিন্দি কার্টুন, এগুলো দেখে দেখে যতটা পরিমাণে হিন্দিটা চালু করেছি শেখা আর কি, শুনে শুনে ওটা আমার মাথায় চলে এসছে এবং আমি ওটা বলাও শুরু করেছি। আর আমার অনেক হিন্দুস্তানি বন্ধুরাও আছেন, মানে যারা হিন্দিতে কথা বলে, তাদের সাথে আমি হিন্দিতে কথা বলি, তো সেরকম ভাবেই হিন্দিটা। শুভজিৎ চক্রবর্তীর একটা আইডেন্টিটি তৈরি হয়েছে হিন্দি গানের সঙ্গে বাংলা লোকগানকে ফিউশন করে গাওয়া। আমরা যদিও আকাশবাণী মৈত্রী মূলত বাংলা শ্রোতাদের একটা প্রচার তরঙ্গ, কিন্তু শুভজিতের আইডেন্টিটিকে ধরতে আমরা একটা ফিউশন শুনবো এবার। এই গানটা আমার কাছের গান এবং এটা আমি আমার ফার্স্ট অডিশন রাউন্ডে গিয়েছিলাম। সেই গানটা আশা করছি অনেকেরই মাথায় আছে, তো সেই গানটাই শোনে। ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আমি আর তো পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, আমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না,
ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ও তোরে নैना है, नैना 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 है, दगाबाज रे दगाबाज रे, तोरे नैना बड़े दगाबाज रे, कल मिले हाँ कल मिले, है कल मिले जी हमका भूल गए आज रे, है दगाबाज रे, है दगाबाज रे, तोरे नैना बड़े दगाबाज रे। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, আর কথায় গানে আমাদের সঙ্গে আছেন শুভজিৎ চক্রবর্তী। আচ্ছা শুভজিৎ, তুমি তো কলকাতায় পড়ছো, গান নিয়েই পড়ছো। সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেঙ্গল মিউজিক কলেজ থেকে ভোকাল মিউজিক অনার্স করছি। মানে তোমার পড়াশোনাটা এক্ষেত্রে তোমার গানের পথে এগিয়ে যাওয়ার অন্তরায় একেবারেই নয়, বরং ভীষণ ভাবে তোমার সহযোগিতা করছে। তুমি তো এমনি আলাদা করেও গানের তালিম নিচ্ছ, তোমার গুরুজি আর তালিম সম্পর্কে কিছু বলো। আমি তালিম নিচ্ছি, আমি বাবার কাছে যতটুকু শিখেছি, এবং তারপর এখন এই 1 থেকে 1.5 বছর মতো হলো আমি পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে শিখছি ললিতকলাতে। ওখান থেকে যতটা পারছি গুরুজির কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করি। বেশ। আচ্ছা, জীবন তো এখন অনেকটাই বদলে গেছে, তো গ্রামের ছেলে গ্রামে গেলে এখন আর কতটা আগের মতো জীবনযাপন করতে পারবে বলে তোমার মনে হয়? আর কি আগের মতো পানের দোকানে বসা হবে? গ্রামে আমি কোনোদিনই চেঞ্জ হই না। আমি এর আগেও একটা রিয়েলিটি শো করেছি, তো সেখান থেকেও যখন গিয়েছি তখন আমি সেরকমই, যে শুভজিৎকে প্রথম থেকে দেখেছে সেই শুভজিৎ থাকবে। আমি তারপরেও বন্ধুদের সাথে খেলতে গেছি, তারপরেও আমি যেরকম ভাবে গ্রামের বাজারে ঘুরে বেরিয়েছি সেরকম বেরিয়েছি, এবং ওই দোকানেও বসেছি। তো সেরকমই আমার জীবনযাপন চলবে। একদমই এরকম হবে না যে মানে একটা শো করে নিয়েছি তো আমার মধ্যে একটা একদম বিশাল কিছু করে নিয়েছি, সেই বিষয় না। নিশ্চয়ই একটা দায়িত্ব থাকে যে সবসময় আমি সবার কাছে উপস্থিত থাকতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই কেউ যদি আমার বাড়িতে দেখা করতে আসি তার সাথে দেখা করি, এবং বাইরেও বেরোই। আমি এরম না যে আমি ঘরের মধ্যে বন্ধ হয়ে আছি সবসময়, আমি একদমই ওরম না। আচ্ছা, এটা তো অন্য লোকেদের কথা হলো, কিন্তু তোমার প্রথম গানের গুরুও বলতে গেলে বাবা মাই। আর বাবা মার কাছে সব সন্তান, সে সন্তান যে জায়গাতেই পৌঁছক না কেন, এখনো বাবা মার কাছে বকা টকা খাওয়াটা কিরকম হচ্ছে? আমি অতটাও দুরন্ত বাচ্চা ছিলাম না, আমি একটু শান্তশিষ্ট ছিলাম। তো মা মাঝে মাঝে একটুখানি বকে, তো কারণ পড়াশোনাটা স্কিপ করে আমি একটু খেলতে যেতে ভালোবাসতাম। প্রথম থেকে গান বাজনাটা করতাম, খেলতে যেতাম, তো আমি একটুখানি বাজে স্টুডেন্ট ছিলাম। কিন্তু ওই বিষয় নিয়ে আমি একটু বকাচকা খেয়েছি। বাবা আমাকে কোনোদিনই বকেননি। আমি গান নিয়ে সেরকম বসতাম না, তাই বাবা বলতেন না গান নিয়ে বসো, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যতটুকু মানে আমার ইচ্ছা হতো যে এইবারে বসবো তো বসবো, আর তখন বসবো না, মানে এরকম ধরনের একটা ইচ্ছা ছিল, বাচ্চাদের যেরকম হয়। তবে বাবা ট্রাই করতেন, এনার্জি থাকতো সেই টাইমটাতেই বসিয়ে আমাকে গানগুলো, তো এই টাইমটা তোর ইন্টারেস্ট আছে তো এই টাইমে বসিয়ে ওকে গানটা করাবো, তো সেইভাবেই করাতেন। কোনোদিনও প্রেশার করেননি কোনো বিষয় নিয়ে। এবং পরবর্তীকালে যখন একটু বড় হয়েছি তখন ইন্টারেস্টটা নিজেরই এসছে, তো তারপর থেকেই ভালোভাবে চালু করেছি শেখাটা। ছোটবেলা থেকেই তোমার গানের চর্চা শুরু, গানের মধ্যেই বেড়ে উঠেছো, তোমাদের নিজেদের একটা গানের দল ছিল, আমরা সে নিয়ে কথা বললাম। কিন্তু মানুষ তোমাকে চিনেছে, তুমি পাদপ্রদীপের তলায় এসেছো প্রতিযোগিতার মঞ্চের মাধ্যমেই। তাই প্রতিযোগিতা বিষয়টাকে তুমি কিভাবে দেখো? রিয়েলিটি শোতে হ্যাঁ প্রতিযোগিতা একটা থাকে, কিন্তু যখন আমি কোনো আমার কো পার্টিসিপেন্ট বা কারুর সাথে প্রতিযোগিতায় নেমে যাব, সেইখানেই আমি হেরে গেলাম। কারণ কারুর সাথে প্রতিযোগিতায় এইভাবে নেমে আমার কোনো লাভ নেই, কারণ সবার জনরা আলাদা হয়, সবার গানের ধরন আলাদা হয়, এবং সবার গায়কই আলাদা হয়। তো সেই হিসাবে আমি প্রতিযোগিতা করতে গিয়ে আমি কোনোদিনই মানে সেই সাফল্যটা কোনোদিনই পাবো না। প্রতিযোগিতা পুরোটাই নিজের ওপর। কারণ আমি এই গতবারের এপিসোডে যেরকম ভাবে গান গেয়েছি, আমি চাইবো তার থেকে আরেকটু এনহ্যান্স করতে, আমি নিজেকে তার থেকে আরেকটুখানি ভালোভাবে গানগুলো প্রেজেন্ট করতে চাইবো। নিজের থেকেই প্রতিযোগিতাটায় নেমেছি এবং চেষ্টা করেছি যে নিজেকে হারানোর। তার মানে শুভজিৎ প্রতিটা গানে নিজেকে ছাপিয়ে বেস্ট হতে চায়। নিশ্চয়ই। আর আমরা তো শুনেওছি, গানে গানে তুমি বলেছো আই এম দ্য বেস্ট। শ্রোতাদের একটু শোনাবে না? নিশ্চয়ই। कोई हीरो यहाँ, कोई जीरो यहाँ, कोई स्टार है, कोई बेकार है, मैं कौन हूँ तुमसे मैं क्या कहूँ, है सच तो ये दोस्तों, आई एम द बेस्ट, आई एम द बेस्ट, आई एम द बेस्ट, yes you are the best। ভাষার প্রতিবন্ধকতা থাকলেও বিচারকরা সবসময় বাংলা গানের কথা ভালোভাবে না বুঝলেও বাংলা লোকগীতিকে
নিজের মায়াবী কণ্ঠের জাদুতে নিজের মতো করে পরিবেশন করে শুভজিৎ যেভাবে সেরার দৌড়ে এগিয়ে গেছে তাতে তাকে বেস্ট বলতেই হচ্ছে। লোকগীতিটা আমি যখন ওখানে গেয়েছি ওটাতে আমার খুব হেল্প হয়েছিল শ্রেয়া ম্যাম জাজে থাকায়, কারণ উনি একজন বাঙালি এবং উনি লোকগীতি সম্পর্কে জানেন যে লোকগীতি কি ধরনের গান হয় এবং বাংলার মাটির গান কি ধরনের হয়। তো উনি বাদশা স্যার এবং বিশাল স্যারকে যতটা পরিমাণে বোঝাতেন, মানে গানের মাঝে মাঝে আমি দেখতে পেতাম যে উনি প্রতিটা ওয়ার্ড ডেসক্রাইব করতেন যে এটা এইভাবে বলছে, এটার ভাবটা এরম। তো উনি থাকায় এটা একটা আমার অনেক বড় হেল্প হয়েছে এবং উনি ব্যাপারটা বুঝে উনি ওনাদেরকে বুঝিয়ে দিতেন, তো সেটা আমার জন্য একটা হেল্প হয়েছে। সত্যি বলছি আমি প্রথম থেকে যদি জানতাম যে এতটা সাপোর্টিভ, এতটা ভালো, আমাদের তিনজনই জাজেস যারা ছিলেন এতটা ভালো হবে, তাহলে আমি টেনশন নিতাম না। ফার্স্ট অডিশনে যে টেনশনটা নিয়েছিলাম নিতাম না, সত্যি বলছি। সবচেয়ে বড় সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতার মঞ্চে এবারে বাঙালির জয় জয়কার, এই বিষয়টাকে কিভাবে দেখছো? আমরা দেখেছি যে কোনো রিয়েলিটি শো, যদি কোনো বম্বে রিয়েলিটি শো বা আন্তর্জাতিক রিয়েলিটি শো হয়, সেখানে বাঙালির সংখ্যাটা একটুখানি বেশি থাকে, মানে পাল্লাটা একটু বেশি হয়। যে কোনো একটা বাড়িতে যাই সেখানে দেখবো একটা হারমোনিয়াম রাখা থাকবেই, একটা বইয়ের পাশাপাশি একটা হারমোনিয়াম থাকে। তো আমাদের প্রায় একটা বাড়ি ছেড়েই আমাদের গানের চর্চা বা নাচের চর্চা, যে কোনো সাংস্কৃতিক জিনিসের চর্চা হয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা খুবই বেশি এই সবের দিকে যুক্ত, তাই ওখানে দেখতে পাওয়া যায় যে একটু পাল্লাটা ভারী। তো সেই জন্যই এতগুলো বাঙালি একটা সিজনে ছিল এবং আমরা বলতে গেলে 50-50 রেশিও চলছিল অনেক দিন থেকেই। একজন বেরোচ্ছে তবুও 50-50। আমার গর্ববোধ হয় যে আমি একজন বাঙালি এবং আমরা এতটা ভালো করছি, দেশের মঞ্চে আমরা এতটা ভালো করছি, নিশ্চয়ই খুবই গর্ববোধ হয়। এই গর্বের সঙ্গে একটা জিনিস জানতেও মন চাইছে যে প্রতিযোগিতার মঞ্চে বিচারকদের থেকে গানের ব্যাপারে তো খুঁটিনাটি অনেক রকমের টিপস পেয়েছো, সেটা তোমার এগিয়ে যাওয়ার পথে কাজে লাগবেই, কিন্তু এই যে সহ প্রতিযোগী যারা ছিল তাদের সঙ্গে যখন থাকতে বা ধরো শুটিং এর সময় এমন কোনো অভিজ্ঞতার কথা বলতে পারো যেটা তোমার জীবনের খুব বড় শিক্ষা বলে মনে করছো? প্রথমে বলতে চাই আমাদের যিনি গ্রুমার ছিলেন ওনার নাম আনন্দ শর্মা। উনি একজন খুব 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 সুইট, খুব ভালো একটা মানুষ, খুবই হেল্পিং, খুবই সাপোর্টিভ। উনি আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন এবং এতটা সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন, মানে সেটা বলার বাইরে। এবং ওনার সাথে ছিলেন রণদীপ সরকার, উনিও বাঙালি এবং উনি আমাদের একজন কো গ্রুমার ছিলেন। মানে বলতে গেলে আমাদের যদি ওখানে কেউ বন্ধু বলতে গেলে যিনি থাকেন সেটা হচ্ছে আমাদের রণদীপ স্যার। তো সেখানে দেখতে গেলে এমন কিছু চাপের আমার জন্য হয়নি এবং যতগুলো পার্টিসিপেন্ট ছিল যাকেই তুমি জিজ্ঞেস করে নাও সকলেই বলবে যে আমাদের এটা বেস্ট কাটানো 6 মাস ছিল আমাদের জন্য। তো সেইভাবে দেখতে গেলে কোনো ধরনের চাপ নিইনি। এবার হ্যাঁ, প্রতিটা উইকে আমাদের 2 করে 3টে করে গান রেডি করতে হতো, কারণ একটা মেইন এপিসোডের গান, একটা মোমেন্টস যেসব আমাদের হতো সেগুলো গান আমাদেরকে রেডি করতে হতো। তো সেই হিসেবে দেখতে গেলে একটুখানি চাপ থাকতো যে অজানা গান আমাদের সাথে থাকতো, সেইগুলো একটুখানি লিরিক্সটা মাথায় রাখতে হতো, সেই দিক দিয়ে হেল্প করতো। যখন আমরা পার্টিসিপেন্টদের সাথে থাকতাম যারা বাঙালি, তাদের একটা আলাদা ধরনের জীবনযাপন করা। এবারে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমাদের নন বেঙ্গলি আছেন যে মহারাষ্ট্রের, তো তার সাথে থাকার সময় এবারে আমরা অনেক কিছু দেখেছি যে আলাদা রিচুয়ালস। তার রুমে ঢুকলাম, দেখলাম কত সুন্দর করে একটা মন্দির সাজিয়ে রেখেছে। তো সেই ধরনের কিছু কিছু জিনিস। এবারে তার বাড়ির থেকে যখন কোনো কিছু আসতো সেটা কিন্তু আমাদের সবার জন্য আসতো, আমাদের যে কোনো বাড়ির থেকে আমাদের যাদের আসতো সবার জন্য আসতো। তো সেই দিক দিয়ে দেখতে গেলে বলতে চাই মানে শিক্ষাটা ওইভাবে পাইনি শুধু গানের দিক থেকে, অনেক কিছু শিক্ষা এদিক ওদিক থেকে পাওয়া গেছে। মানে ভারতের যে সংস্কৃতি বিবিধের মাঝে দেখো মহামিলন, এটা একেবারেই তুমি ওখানে গিয়েও পেয়েছো, এটা তো খুব ভালো কথা। কিন্তু জীবন তো ভালো মন্দে ঘেরা, তোমার জীবনের একটা কঠিন অভিজ্ঞতার কথা শুনতে চাইবো, সেটা তোমার ব্যক্তিগত জীবনের হতে পারে, গ্রাম জীবনের হতে পারে, যদি বলো। কোন একটা রিজনাল রিয়েলিটি শো, মানে যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছে, সেটা করার পর একটু তো নাম হয়, তো সেটার পরে ভেবেছিলাম যে একটুখানি ব্যাপারটা ব্যাপারে স্বাচ্ছন্দ্য হবে এবং ঠিকঠাক ভাবে চলবে জীবনটা, কিন্তু সেটা কিন্তু হয়নি। সেটা অনেকেই ভেবেছিল যে না এরপর হয়তো ওর একটা জায়গা হয়ে গেছে এবং ওর একটা ভালো চলবে, তাই তারা সেই বিষয়টা থেকে সরে গেছিল। কিন্তু আমরা সেই যে জায়গাতে ছিলাম সেখানটাতেই পড়েছিলাম। মানে গানের এই যে শো আসে, আমি ওটাই বলছি, সেটা খুব একটা বেশি কিছু খুব একটা বেশি হয়নি, মানে ততটা মসৃণ হয়নি। মানে যে অর্গানাইজেশনটার সাথে আমি যুক্ত ছিলাম সেটা অতটা ভালোভাবে আমাকে এগিয়ে দিতে পারেনি, মানে যতটা আমার পাওয়ার দরকার ছিল সেটা পাইনি। তারপর থেকে একটা মানে সংঘর্ষ সেই তখন থেকে চলে, কারণ তখন আমি কাউকে কিছু বলতেও পারছি না, যে বলছে তুমি একটা রিয়েলিটি শো করেছো, তুমি তারপরে নিশ্চয়ই তোমার পথটা আরো ইজি হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি তখন, কারণ সেরকম ভাবে কাউকে বোঝাতেও পারছি না। এবং ওই টাইমটাতে খুবই খারাপ একটা সিচুয়েশন ছিল আমাদের, অনেকগুলো বাড়িতে লোনস হচ্ছে এরকম ভাবে চলেছে, সেগুলো এখনো চলছে কিন্তু
তো সেইগুলো তখন যে পরিস্থিতিতে গেছি সেটা আমি মানে বলতেও চাই না। অ্যাকচুয়ালি আমি না খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি যখন যে পরিস্থিতিতে থাকি আমি সেটাকে মানিয়ে নিই এবং ভাবি যে না এরপরে ঠিকই হবে। তো আমি কোনোদিনই ভাবি না যে এইটাই আমি শেষ হয়ে গেলাম, বাবারে আমরা যে কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই বিষয়টা সত্যি আমি ভাবি না, কোনোদিনই ভাবিনি আজ পর্যন্ত, আর সামনেও ভাববো না। সাফল্যর সঙ্গে সঙ্গে তোমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে বাড়ির অর্থনৈতিক পরিস্থিতিটাকে ঠিক করা, তাই তো? কারণ প্রথম থেকে যেটা দেখেছি বাবা স্ট্রাগল করছে, মা স্ট্রাগল করছে, সেই বিষয়টা আমিও চাইবো না, তো আমি সেটাকে ঠিক করতে চাই। এইটা বাদ দিয়ে সাফল্য বলতে আর কি বোঝো? বিশ্বে এত কোটি কোটি মানুষজনের মন জয় করা নিজের গান দিয়ে, এটা একটা সব থেকে বড় সাফল্য। আর তারপর হচ্ছে জাজেসদের মন জয় করা, কারণ ওনারা ওখানে থাকেন আমাদেরকে জাজ করার জন্য, কিন্তু যখন ওনারা জাজমেন্ট ছেড়ে আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে বলেন যে তোমরা যেরমই গান করো, মানে আমাদের কি বলবো, আমরা তো ফ্যামিলির মতো হয়ে গেছি, তো সেই বলার বিষয়টা যখন থাকে না তখন সেটাও একটা সাফল্য যে ওনাদেরকে আমরা এতটাই প্লিজড করতে পেরেছি। তুমি বাবা মার কাছে গান শেখা ছাড়াও বোধহয় ইন্টারনেট থেকে গান শিখেছো? হ্যাঁ, নিশ্চয়ই। এরকম, কারণ প্রথাগত ভাবে অন্য গুরু ধরে শিক্ষাটা তুমি তো এই কিছুদিন হলো শুরু করেছো। আমি জানতে চাই তোমার গান শেখার ক্ষেত্রে আকাশবাণীর ভূমিকা কতটুকু ছিল? আমার দাদু এখনো পর্যন্ত একটা রেডিও আছে ওনার, তো সেখানে উনি রেডিও শোনেন এবং আকাশবাণীতে যে ধরনের অনুষ্ঠানগুলো হয় সেখানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়, নজরুল গীতি অনুষ্ঠান হয়, অনেক কিছু, বাংলা আধুনিক গান। তো যখন টিভি অতটা চল ছিল না আমাদের বাড়িতে, যখন ছিল না, তো তখন বসে ওই আমরা রেডিও শুনতাম। তো তখন থেকে কিছু কিছু গান আমার মাথায় গেঁথেছিল, মানে মিউজিকের অনেক কিছু জিনিস, শুধু গান না, হয়তো কিছু ইনস্ট্রুমেন্টাল, তো সেগুলো আমার ভাবনাতে ছিল সব সময়, অনেকটা জায়গা জুড়ে আছে আকাশবাণী মৈত্রী, সেখান থেকে আমার অনেক কিছু শেখা। সেই আকাশবাণী স্টুডিওতে এসে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, আমি সত্যি বলছি, এটা ভাষায় প্রকাশ করা যায় না, এবং আমি চাইবো যে আবার আসতে এখানে এবং আরো সুন্দর সুন্দর গান শোনাবো, অবশ্যই এরকম ভাবেই কথাবার্তা চালিয়ে যাবো। প্রতিযোগিতার মঞ্চের একটা চ্যালেঞ্জিং মুহূর্তের কথা একটু যদি বলো। এই মঞ্চে আমাদের চ্যালেঞ্জিং বিষয় সেরকম কিছু একটা ছিল না, কারণ আমরা প্রথম প্রথম অডিশনের টাইমে একটুখানি টেনশন করতাম যে গানটা কেমন হবে, সিলেকশন হবে কিনা। তারপর যখন মেন এপিসোডে আমরা ঢুকে যাই তখন সেরম কিছু টেনশন মাথায় কাজ করতো না। তবে একটা জিনিস বলতে যাই, এটা একটুখানি মানে হাস্যকর বিষয়, তখন মানে টেনশন হতো, কিন্তু এখন মনে হয় যে এমন একটা কিছু বিশেষ বিষয় ছিল না। অ্যাকচুয়ালি আমাদের পুরো পরিবারের মতো একটা বিষয় হয়ে গেছিল, আমাদের যে পুরো টিমের সাথে, এবং পুরো আমাদের সেটটা মনে হতো নিজের বাড়ি। কিন্তু সেই বাড়িতে একটা টেনশনের টাইম ছিল, সেটা হচ্ছে গান যখন গাইছি আমরা, যে কোনো পারফরমেন্স দিতে যাচ্ছি, তার শুরুটা, মানে যখন ওই 3-4 সেকেন্ড একটুখানি সাইলেন্স এবং একটা ক্লিক পড়তো, টাক 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 টাক, এই ক্লিকটার মাঝে নিজের পালসটা কন্ট্রোল করে তারপরে গানটা শুরু করা, ফার্স্ট নোটটা, তো সেইটা একটা খুব টেনশনের বিষয়। মানে ওটা টিক 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 না, নিজের হার্টবিট মনে হতো, শোনা যেত, মানে পিন ড্রপ সাইলেন্স, ওই সাইলেন্সটা ফিল করতাম, তখন একটা মানে ওটা চ্যালেঞ্জিং লাগতো। চূড়ান্ত ফল ঘোষণার সময় কোনো টেনশন হয়নি বলতে চাও? চূড়ান্ত ফল ঘোষণার সময় থাকবো নয় বেরিয়ে যাবো, দুটোই একটা হয়, তো থাকলে আরো সুন্দর গান শোনাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবো, এরকম ধরনের একটা মোটিভ নিয়ে যেতাম। আর নিজের বেস্টটা দেবো, বেস্টটা না দিলে ওই বটম 3-তে যেতেই হবে। তো ওই জন্য যেদিন বটম 3-তে গেছি, এবারে ভেবেছি যে এবারে আর কি করার আছে, বেস্ট দিতে পারিনি, এসছি এখানে, যদি দেখি যে আমাদের ভোটিং কম আছে তো বেরিয়ে যাবো। আমরা টপ 15-এ সিলেকশন হয়েছিল, মানে তখন আমাদের কাছে একটাই আশা ছিল যে হ্যাঁ টপ 15-এ সিলেকশন হয়ে যাক, হয়ে গেছে, কত আনন্দ পেলাম। তারপর ভেবেছিলাম যে 15-এ হয়েছে, একটা একটা করে এলিমিনেশন হচ্ছে, টপ 10 পর্যন্ত যদি যেতে পারি, গেলাম টপ 10 পর্যন্ত। মানে বাঙালি আশা কম হয় না কোনোদিনও, ওই জন্য আশা করতে করতে ভাবলাম যদি ফাইনাল পর্যন্ত যেতে পারি। তো ফাইনালে গিয়ে দেখছি যে এখনো টিকে আছি। এবারে ভাবছি না যদি হয়ে যায় একটা হিললে তাহলে ভালো হয়। তো যখন দেখলাম যে টপ 3-তে নাম ডেকেছে, তখন একটা আশা হলো যে না এবারে হতে পারে, কারণ আমরা যে 3 জন আছি, আমি আশা করছি যে যদি মানুষজন আমার অনেক সাপোর্ট করেছেন এবং অনেক ভোটিং আমি পেয়েছি, তো আশা করছি যে হতে পারে। তো যখন সেকেন্ড রানার আপ স্নেহা সেকেন্ড রানার আপ হয়েছিল, তো ওকে যখন বলেছে স্নেহা সেকেন্ড রানার আপ, তখন ভেবেছিলাম যে টপ 2-তে আছি আমি, তো হতে পারে ব্যাপারটা। তো তখন তখন একটু পালসটা বেশি যাচ্ছিল। আমি এটাতে অনেক বেশি খুশি যে মানে আমরা যে দুজন ছিলাম টপ 2-তে, মানে যে পাশের জন যে দাঁড়িয়ে ছিল মানসী, সে হচ্ছে আমার খুবই ক্লোজ, মানে আমার দিদি, আমার বলতে গেলে দিদিই বলতে পারি ওকে আমি, মানে এতটাই ক্লোজ। তাই আমরা দুজনের মধ্যে যেই উইনার হতাম বাংলাতে ট্রফি আসতো, এবং দুজনের মধ্যে যে উইনার হতো দুজনেই খুব খুশি হতো। তাই এটা কোনো অতটাও বড় বিষয় নয় যে আমি জিততে পারলাম না, ও জিতে গেল, এবং ওর কাছে নয় যে ও সেকেন্ড হয়েছে আমি জিতে গেল, ওই জিনিসটা না। ঠিক আছে, ও জিতলেও আমি খুশি হতাম। তুমি মানুষের মন জয় করে জিতেই গেছো, এটা বলতেই হয়।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি, শেষ করতেও হবে, কিন্তু আর একটাই কথা তোমার কাছ থেকে আমরা শুনবো দুই বাংলা শ্রোতা বন্ধুদের জন্য। দুই বাংলা শ্রোতা বন্ধুদের তুমি কি বলবে? দুই বাংলা শ্রোতা বন্ধুদের আমি বলবো যে এই পুরো সিজনটা জুড়ে আপনারা আমাকে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা এবং এতটা আশীর্বাদ দিয়েছেন, যার জন্যই আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। এবং চাইবো যে এরমভাবেই আশীর্বাদের হাতটা কোনোদিনও সরিয়ে নেবেন না, এরমভাবে আশীর্বাদ দিয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, যাতে আরো এগিয়ে যেতে পারি, সুন্দর সুন্দর গান আমি আপনাদেরকে শোনাতে পারি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এটাই বলবো। তোমাকেও অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শুকনো মুখে তো শেষ করব না, একটা গান শুনে শেষ করব। কি গান শোনাচ্ছ? আমি মান্নাদের একটা গান শোনাচ্ছি, প্রিয় একটা গান, যেটা আশা করছি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। খুব ভালো, থ্যাংক ইউ। আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ শুভজিৎ। তোমার পরবর্তী সঙ্গীত জীবনের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। তুমি এভাবেই গান গেয়ে আমাদের আনন্দ দিতে থাকো আর নিজের জীবনে আরো আরো অনেক সাফল্যের সঙ্গে এগিয়ে যাও। ভালো থেকো, নমস্কার। তোমরাও খুব ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ।